টপিকের ভিডিও করবে নাকি এদের কথাবার্তার ভিডিও করবে? এগুলো ব্যাকগ্রাউন্ড অফ করা আছে। না না, আমি সেটা বলছি না, মানে ওদের সাথে টপিক ছাড়া যে আলোচনা করবো সেগুলোর কি ভিডিও করবে? না, লাইভ হচ্ছে। হ্যাঁ, লাইভ হচ্ছে। তো চলো, তোমরা সবাই আরামবাগ পাঠশালায় এসছো, তোমাদের সবাইকে স্বাগত। প্রশ্ন হচ্ছে, তোমরা আগে কি কোনো পরীক্ষা দিয়েছো, কোনো কম্পিটিটিভ? তুমি দিয়েছো, আর বাকিরা কোনো পরীক্ষা দাও না? তুমি দিয়েছো। কি পরীক্ষা দিয়েছো? আইসিডিএস দিয়েছো। তুমি কি দিয়েছো? পুলিশ দিয়েছো, এমটিএস দিয়েছো। তুমি কি দিয়েছো? টেট দিয়েছো। তোমার ডিএড রয়েছে নাকি? তুমি কোনো পরীক্ষা দাও না, তাহলে তুমি কি দাও না? দুজন ছাড়া বাকিরা কিছু পরীক্ষা দিয়েছো, মানে তোমরা তোমাদের কম্পিটিটিভ নিয়ে ধারণা যথেষ্ট তৈরি আছে। যারা একেবারে নতুন, দু একটা কথা বলি, গ্র্যাজুয়েট নিশ্চয়ই হয়ে গেছে তোমরা? গ্র্যাজুয়েট হওনি। গ্র্যাজুয়েট হয়ে গেলেই ভারতবর্ষে যাবতীয় পরীক্ষা দেওয়া যায়, মানে আমরা যে ভারতবর্ষের সর্বোচ্চ পরীক্ষা বলি এটা দেওয়ার তাহলে ন্যূনতম যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট। প্রশ্ন হচ্ছে যে যোগ্যতা থাকলেই আমরা পরীক্ষা দিতে পারি, কিন্তু শুধু পরীক্ষা দিয়ে কিছু লাভ নেই, তাই তো নাকি? মনে রাখবে, গ্র্যাজুয়েশনের পর 2 বছর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখনকার দিনে তো আবার যারা এইচএস পাস করে তারপরে যারা কম্পিটিটিভের মধ্যে চলে আসে, যারা কম্পিটিটিভ পরীক্ষা মধ্যে আসতে চায়। এবার হচ্ছে গ্র্যাজুয়েশনের পরেও এমএ বা অন্য ডিগ্রিগুলো, সেগুলো শুধুমাত্র টিচিং প্রফেশনের ক্ষেত্রে কাজে লাগে, বাকি কোথাও কাজে লাগে না, তোমাকে কোনো গুরুত্বও দেবে না। মানে তুমি বলবে আমি মাস্টার ডিগ্রি রয়েছে, তার কোনো ভ্যালু সেখানে নেই, একমাত্র টিচিং প্রফেশন ছাড়া। এবার আমরা আসবো যে আমাদের কম্পিটিটিভে বা পরীক্ষাতে সাফল্যের চাবিকাঠি কিছুই না, একটা হচ্ছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একটু ধৈর্য রাখা। হ্যাঁ, মিনিমাম কোয়ালিটি একটা লাগে, যে একেবারে জিরো থেকে শুরু করে যাওয়াটা খুবই চাপের। আমি ধরে নেব যে ন্যূনতম যে মিনিমাম কোয়ালিটি, মানে আমরা কি বুঝি? আমরা খুব ছোটবেলা থেকেই একটা লেভেল থেকে ইংরেজি করে এসেছি, অঙ্ক করে এসেছি, কারণ আমাদের 4টে সাবজেক্টের উপরেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো চলে। একটা হচ্ছে জিকে, জিআই, ম্যাথ আর ইংলিশ। জিআই একটা নতুন সাবজেক্ট, একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা এখানে আশা করি সেটা করি। জিআই বাদ দিয়ে ম্যাথ, ইংলিশ এটা কিন্তু আমরা পড়ে এসেছি। শুধু কি এখানে মেইনলি যেটা আমাদেরকে আপডেট করতে হয় যে সময়ের মধ্যে সেটাকে করা, তার জন্য কিছু ট্রিক্স আছে, সেটা আমাদের জানা দরকার পড়ে। আর হলো ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে মেইন হচ্ছে কি তার গ্রামার। মনে রাখবে যে ইংরেজি হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা সব থেকে বেশি ভোকাবুলারি রয়েছে যত ল্যাঙ্গুয়েজ সবের থেকে। তাহলে ইংলিশেরও ন্যূনতম জ্ঞান একটু তোমার প্রয়োজন, কারণ তুমি যদি বলো যে আমি এখন এসে সেন্টেন্স পড়া শিখবো বা টেন্স শিখবো, সেটা হবে, তোমাকে শেখাবেও, কিন্তু মিনিমাম ধারণা যদি না থাকে একেবারে সেটাকে অ্যাচিভ করাটাও কিন্তু সমস্যা। আমি আবার বলছি না যে এটা সমাধান নেই, সেটাও করা যায়। বাকি রইল কি জিএস পেপার। জিএস পেপারটা হচ্ছে সবথেকে বড়,
যার এরিয়া হচ্ছে সব থেকে বেশি, কারণ বাকিগুলোর ন্যূনতম একটা সিলেবাস আছে। তুমি জিআই বলো বা ইংলিশ বলো বা ম্যাথ বলো, তার পার্টিকুলার সিলেবাস। কিন্তু জিএস পেপারটা এমনই, তোমাকে বলে দেবে ইন্ডিয়ান হিস্ট্রি বলেই শেষ। ইন্ডিয়ান হিস্ট্রি মানে তার শুরু আছে, তার শেষ কোথায় কেউ জানে না। ইনফরমেশনের কোনো শেষ নেই, যত বই পড়বে তত নতুন নতুন ইনফরমেশন পাবে। একই রকম ভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমিক্স, এটা একটা বড় পার্ট। তাহলে প্রশ্ন হচ্ছে জিএস পেপারটা আমরা কত তাড়াতাড়ি বা কত সহজে রপ্ত করতে পারবো। সেটা হচ্ছে যে সহজ তো কোনো জিনিসই নয়, তবে জিএস পেপারের ক্ষেত্রে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কি একটা বই, এরকম বই একটা বেছে নেওয়া দরকার যাতে সেই বিষয়টা সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণাটা তৈরি হয়ে যাবে। তৈরি হবার পর আমরা সেই বইয়ের উপরে যেগুলো অথেন্টিক বুক, সেই বইতে আমরা যেতে পারি, তাই না? আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি তোমাদের ইতিহাসের একটা পার্ট পড়াবো, ঠিক আছে? এখন ইতিহাসের তিনটে পার্ট হয়, তাই তো? একটা এনসিয়েন্ট, একটা মিডিয়েভেল, একটা মডার্ন। এখন কম্পিটিটিভের ক্ষেত্রে এনসিয়েন্টের ক্ষেত্রে প্রথম যে পার্টটা থাকে সেটা কি থাকে? ইন্দাস ভ্যালি, বা যেটাকে আমরা সংক্ষেপে আইবিসি বলি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখন এই পার্টটাই তুমি যদি কোনো অথেন্টিক বইতে পড়ো তাহলে সেখান থেকে 60 থেকে 70 পেজ আছে, 60 থেকে 70 পেজ। পরীক্ষায় প্রশ্ন করে এখান থেকে অনলি 1 অর 2, কিংবা পড়ে না। তাহলে আমাদেরকে সেরকমই একটা বই বেছে নিতে হবে যেখানে আইবিসি যেটা মেইন পার্ট, মানে যে পয়েন্টগুলো ছাড়া আইবিসির আলোচনাটাই সম্পূর্ণ নয়, সেই বই পড়া। সেখানে যদি ম্যাক্সিমাম পাবে 3 to 4 পেজ। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর সবথেকে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাটার সেগুলো কিন্তু 3-4 পাতার মধ্যেই রয়েছে। অ্যাজ এ নিউ স্টুডেন্ট তুমি যখন প্রথম পড়ছো, তুমি যদি এই বইটা পড়ো তাহলে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে না যে আমি কি পড়বো আর কি বাদ দেবো। তো তুমি সব পড়বে। তাই সব পড়তে গেলে ইতিহাসের যে টোটাল সিলেবাসটা আছে ওটা 2 বছরেও শেষ হবে না, ওটা 5 বছর লাগে। ধরে নাও তোমার সাবজেক্টটা ইতিহাস নয়, তুমি ইতিহাস কোনোদিন পড়োইনি, তুমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলে, তারপরে ইতিহাসে ধরো সায়েন্স নিয়ে নিয়েছো কিংবা কমার্স নিয়ে নিয়েছো, দীর্ঘদিন পড়বে। তোমাকে যদি এই ইতিহাসটা পড়তে বলা হয় তাহলে সেটা কিন্তু তোমার কাছে একদিকে যেমন মনোটনাস লাগবে, তেমনি পরীক্ষার দিক থেকে সেটা খুব একটা উপযোগিত হবে না। তাহলে আমাদের বেছে নিতে হবে সেরকম বই সব সাবজেক্টের ক্ষেত্রে যাতে আমরা প্রাথমিক ধারণা তৈরি আমাদের হয়ে যায়। অ্যাটলিস্ট 100 কোশ্চেন হলে তার মধ্যে 40 কোশ্চেনের 40 থেকে 50 কোশ্চেনের অ্যানসার কিন্তু আমরা পেয়ে যাব এই 3-4 পাতার যে বই সেখান থেকে। এবারে আমাদের জানার সংখ্যাটা বাড়বে তখনই যখন আমাদের এই প্রাথমিক জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা অথেন্টিক বই পড়তে পারি, অবশ্যই সেটা প্রথমে মানে। মনে রাখবে টোটাল সিলেবাস আমাদের যা আছে সেটা সব সাবজেক্টের উপরে বলছি, 1 বছর তোমাকে সময় দিতে হবে সিলেবাসটাকে জানার জন্য। জানা মানে প্রাথমিক জ্ঞান এবং মোটামুটি ভাবে জানার জন্য, কিন্তু পরের 1 বছর সময় দিতে হবে তোমাকে ওই বিষয়টার উপর পুরোপুরি দখল আনার জন্য। আর তখনই তুমি একটা চাকরির আশা করতে পারো, তার আগে নয়। তুমি আমার উদাহরণ দিতেই পারো, আমার বাড়ির পাশে একজন 3 মাস পরে পেয়ে 3 মাস মধ্যেই পেয়ে গেছে, কেউ 4 মাসের মধ্যে পেয়ে গেছে, এক্সেপশনাল সব কিছুই থাকে। আর মাঝে মধ্যে শুনি কে 8 বছরে মাধ্যমিক পাস করে নিয়েছে, কে 11 বছরে উচ্চ মাধ্যমিক পাস করে, শুনি তো আমরা। ওগুলো এক্সেপশনাল, ওইগুলো আমাদের মানে ধরার মধ্যে থাকে না। আমাদের দেখতে হবে মেজরিটি কোনটা বলছে। আমরা সবসময় কিসের উপর ভিত্তি করে পরিসংখ্যান তৈরি করি? যে মেজরিটির উপর ভিত্তি করে, তাই তো? 100টা ভোটের মধ্যে 51টা ভোট যে পায় তারই গুরুত্ব থাকে, 49টা ভোটের কোনো ভ্যালু থাকে না। তাই আমাদের এই 51টার মধ্যেই আসতে হবে। আর সেটা করতে গেলে আমাদের এই পদ্ধতিতে এগোনো ছাড়া কোনো উপায় নেই। এবারে কি জিএস পেপারের ক্ষেত্রে বা যে কোনো পেপারের ক্ষেত্রে পড়বে কম, লিখবে বেশি। যত বেশি আমরা পড়বো তার থেকে অনেক বেশি লিখবো। দেখো, এটা আমার বক্তব্য নয়, মনীষীরা বলছেন, মানে যারা বিজ্ঞ পণ্ডিত তাদের বক্তব্য হচ্ছে যে 20 বার আমরা যদি পড়ি আর একবার যদি লিখি তাহলে দুটোর সেম ভ্যালু। তাহলে আমি কেন 20 বার পড়বো? আমি একবার লিখে নেবো, আমি 2-4 বার পড়বো, একবার লিখে নেবো, তাহলে ঝামেলা মিটে যাবে। দেখো, ডিরেক্টলি আমরা এবার টপিকে চলে আসি। আমি তোমাদের হিস্ট্রির যে 3টে পার্ট রয়েছে, সেই 3টে পার্টের সবথেকে যে পার্টটা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেই পার্টটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া।
মডার্ন ইন্ডিয়া মানে যেটাকে আমরা বলি আধুনিক ভারত। আগে বলেছি প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগের একটা পার্ট আমি তোমাদের পড়াবো। সেই যে পার্টটা, প্রথম যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে ইউরোপীয় বণিকদের ভারতে আগমন। ইউরোপীয় বণিকদের ভারতে আগমন। এখন এই পর্বে যে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে এসেছিল তাদের মধ্যে প্রথম কারা আছে? পর্তুগিজ। প্রথম পর্তুগিজ হিসেবে কে এসেছিলেন? ভাস্কো দা গামা 1498 সালে। এরা ভারত থেকে যায় কবে? 1961 সালে। তাহলে যদি প্রশ্ন হয় কোন ইউরোপীয়রা প্রথম আসে বণিক হিসেবে, পর্তুগিজ সবার লাস্টে কারা যায়? এটারও অ্যানসার পর্তুগিজ। দ্বিতীয় কারা আছে? ওলন্দাজ, যাদেরকে আমরা ইংরেজিতে বলি ডাচ, বর্তমান যারা নেদারল্যান্ডের অধিবাসী। তাহলে এরা প্রথম ভারতবর্ষে আসে কবে? 1505 সালে। এরপরে আসে কারা? ব্রিটিশ। ব্রিটিশরা ভারতবর্ষে আসে প্রথম এটা 1605 হবে, 1608 সালে। আর তারপরে আসে কারা? ডেনমার্ক। ডেনমার্ক আমরা কাদের বলি? যারা ডেনমার্কের অধিবাসী। তারা প্রথমবার ভারতবর্ষে আসে 1620 সালে। আর সবার লাস্টে আছে কারা? ফ্রেঞ্চ। তারা ভারতবর্ষে আসে 1668 সালে। মনে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে একটা জায়গাতে যে 1498 সাল আমরা বলছি যে পর্তুগিজ হিসাবে প্রথম ভারতে কে আসেন? ভাস্কো দা গামা। প্রশ্ন হচ্ছে যে তার আগে কি তাহলে ইউরোপের সাথে ভারতের কোনো বাণিজ্য হতো না? অবশ্যই হতো। কিভাবে হতো? ভায়া হয়ে হতো। তাদের মাধ্যমে হতো সেটা? আরবদের মাধ্যমে। আরবরা কিন্তু অনেক আগে থেকেই ভারতে কি করতে এসেছিল? বাণিজ্য করতে আসে। কোন পথ ধরে আসে? আলেকজান্ডার যে পথ ধরে ভারতবর্ষ আক্রমণ করেছিল। আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে সেই রুট ধরেই ভারতবর্ষে আসে কারা? আরবরা। তারা বাণিজ্যটা করতো। তারা এখান থেকে জিনিসগুলো কিনে কি করতো? একটা নির্দিষ্ট পথে ইউরোপীয় বণিকদের কাছে পৌঁছে যেত। তারা সেটা ইতালির বন্দর দিয়ে ইউরোপের মধ্যে পাঠিয়ে দিত। তবে বাণিজ্য আমরা ভূগোলে পড়েছি, বাণিজ্য কি হয়? জলপথে হয় আর স্থলপথে হয়। কোন পথে বাণিজ্য লাভজনক? জলপথে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য তুমি যদি করতে যাও, এক দেশ থেকে অন্য দেশে জিনিস পাঠাতে যাও, তাহলে সেটা নিশ্চয়ই স্থলপথ কখনোই কাম্য নয়। জিনিস পৌঁছে যেতে পারে, বেশি জিনিস পাঠাতে পারবে না, অনেক সময় লাগবে, অনেক খরচা বেশি। তাহলে সেক্ষেত্রে জলপথটাই সুবিধাজনক। আর যে জলপথ ধরে বাণিজ্যটা হতো সেই জলপথ যদি আমরা ওদিক থেকে দেখি, তাহলে ওদিক থেকে প্রথমে মেডিটেরিয়ান সি, যেটাকে আমরা বলি ভূমধ্য সাগর, সেখান থেকে আসতো রেড সি, লোহিত সাগর, সেখান থেকে গালফ অফ পার্সিয়া, সেখান থেকে আরব সাগর হয়ে ভারতে। এখন এই পথেই বাণিজ্য চলতো, কোনো অসুবিধাই হচ্ছিল না। মূলত দুটো জিনিস ভারত থেকে বেশি রপ্তানি হতো। মূলত একটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্ল্যাক পিপার। ব্ল্যাক পিপার বলতে যাকে আমরা বলি গোলমরিচ, আর একটা হচ্ছে আদার স্পাইসেস, ডিফারেন্ট টাইপস অফ মশলা। এখন তার মানে কি এই দুটো জিনিস হতো না? কটন থেকে শুরু করে অন্যান্য জিনিসও হতো, কিন্তু মূলত এই দুটো জিনিস। এই যে বাণিজ্যটা একটা ব্রেক তৈরি হয় 1453 সালে। কি হয় না? কনস্টান্টিনোপলের পতন ঘটে। দখল করে নেয় কারা? তুর্কিরা। তুর্কিরা দখল করবার পর কি হয়? এই যে বাণিজ্যের রুটটা, এইটা আরবদের কাছ থেকে কাদের হাতে চলে যায়? তুর্কিদের কাছে। এবার তারা কি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল? না। তারা কি করেছিল না, এই বাণিজ্য পথে বাণিজ্য করতে গেলে যে ট্যাক্স কাটবে, ট্যাক্সটাকে তারা বাড়িয়ে দেয়। আর ট্যাক্স বাড়ালে কি হবে? প্রফিট কমে যাবে, বিশেষ করে ইউরোপীয় বণিকদের। এখন জিনিসের চাহিদা কিন্তু কমে, মানে ভারতীয় মশলার দাম বেড়ে গেছে বলে ওটা ইউরোপের বাজারে তার যে ভ্যালু কমে গেছে বা ডিমান্ড কমে গেছে তা কিন্তু নয়। কেন নয়? বলা হয় ইউরোপীয়দের যে খাদ্য তালিকা তার সবার উপরের দিকে কি আছে? মাংস। আর ভারতীয় মশলা সহযোগে সেই মাংস অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি দিন প্রিজার্ভ করা যায়। মূলত এই দুটো কারণের জন্য ভারতীয় মশলার চাহিদা কিন্তু ইউরোপে কমেনি। কিন্তু যেটা অসুবিধা হচ্ছিল তাদের ইউরোপীয় বণিকদের, তাদের প্রফিটটা কমে যায়। এই যেই প্রফিট কমে যায় তখন তারা দেখে, বোঝার চেষ্টা করে এই যে পথটা, এটার বিকল্প কোনো পথে এশিয়াতে পৌঁছানো যায় কিনা। অর্থাৎ ভারত সহ অন্যান্য দেশ, শুধু ভারতবর্ষ বলে না,
শ্রীলঙ্কা ছিল, ইন্দোনেশিয়াতে ছিল, কারণ আমরা জানি ইন্দোনেশিয়াকে আমরা কি বলি, স্পাইস আইল্যান্ড, মশলার দ্বীপপুঞ্জ বলি। শ্রীলঙ্কাকে আবার আমরা দারুচিনি দ্বীপ বলি। অর্থাৎ এই দেশগুলো পৌঁছানো যায়। ফলে এখান থেকে শুরু হলো কি না বিকল্প জলপথ আবিষ্কারের প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার ক্ষেত্রে বিশ্বের দুটো দেশ সবথেকে এগিয়ে ছিল। একটা দেশ হচ্ছে স্পেন আর একটা দেশ হচ্ছে পর্তুগাল। এবং আমরা দেখব 1487 সালে প্রথম পর্তুগাল থেকে একজন নাবিক যাত্রা শুরু করে। কি নাম তার? তোমরা তার নাম পড়েছো আগে, বার্থেলো মিউ ডিয়াজ। তিনি একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত অগ্রসর হওয়ার পর সামুদ্রিক ঝড়ঝঞ্ঝার কারণে আর অগ্রসর হতে পারেননি। সেই জায়গাটার নাম কি ছিল? আসা আইল্যান্ড। আসা আইল্যান্ডকে বলা হয় এন্ড অফ আফ্রিকা। এটাকে আফ্রিকার কি বলা হচ্ছে? শেষ প্রান্ত। তিনি এই জায়গাটার নাম দেন কি? তিনি জায়গাটার নাম দেন কেপ অফ গুড হোপ। যেটাকে আমরা বাংলাতে কি বলি ধরেছি উত্তম আশা অন্তরীপ বা ঝড়ের অন্তরীপ। তিনি এখান থেকে ফিরে যান কোথায়? পর্তুগাল। এরপর 1492 সালে যাত্রা শুরু করেন কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে পৌঁছানো। কিন্তু আটলান্টিক মহাসাগরে তাদের জাহাজ একটু দিক পরিবর্তন করে উল্টো দিকে চলে যায়। তিনি পৌঁছে যান কোথায়? আমেরিকায়। এই জন্য আমরা আমেরিকার আবিষ্কর্তা হিসেবে কাকে ধরি? কলম্বাস। এরপর 1497 সালে যাত্রা শুরু করেন কে? ভাস্কো দা গামা। এই জায়গা পর্যন্ত জায়গা তো আবিষ্কার করাই ছিল, আসা আইল্যান্ড পর্যন্ত। এখানে তিনি চলে আসেন। এখানে তার সুবিধা হয়ে যায়, তিনি একজন গুজরাটি নাবিকের সাক্ষাৎ পেয়ে যান। তার নাম আব্দুল মাজিদ। আর যিনি গুজরাটের নাবিক হবেন তার তো ভারতবর্ষের রাস্তা চেনাই। ফলে খুব সহজেই ভাস্কো দা গামা পৌঁছে যান ভারতবর্ষে। এনসিআরটির তথ্য অনুযায়ী তিনি 4টি জাহাজ এবং 118 জন নাবিককে সঙ্গে নিয়ে আসেন। এবং প্রধান যে জাহাজ তার পাইলটের দায়িত্ব দেন কাকে? এই আব্দুল মাজিদ। এবং পৌঁছে যান কোথায়? কালিকট বন্দর। কালিকট কখন পৌঁছান এটা নিয়েও বিতর্ক আছে। কোন জায়গাতে 19 তারিখ পাবে, কোন জায়গাতে 20 তারিখ পাবে, কোন জায়গাতে 21 তারিখ পাবে। আমরা এনসিআরটি অনুযায়ী বলছি এটা 20 মে। তাহলে 20 মে কোথায় পৌঁছালেন? কালিকট। কালিকটের বর্তমান নাম কোঝিকোড। মানে একটা সাম্প্রতিককালে ইউনেস্কো কোঝিকোডকে ইন্ডিয়াস ফার্স্ট লিটারেসি হেরিটেজ সিটির তকমা দিয়েছে। তাহলে কেরালা যেখানে কালিকট অবস্থিত, সেই কেরালাকে আমরা কি বলি? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ভারতের মশলার বাগান। আর কালিকটকে বলা হতো স্পাইস সিটি অফ কেরালা, মশলার শহর কোথাকার? কেরালা। অর্থাৎ বাণিজ্যিক দিক থেকে জায়গাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে সেখানেই প্রথম এসে পৌঁছান কে? ভাস্কো দা গামা। এবং তখন কালিকটে যিনি হিন্দু রাজা ছিলেন তার নাম কি ছিল?